And I'm feeling good. I'm feeling good. বাকিরাও সবাই এসে গেছে ছাদে। অনেকক্ষণ যাবৎ আড্ডা দিয়ে ছাদ থেকে নেমে গেল। জিমির নামছে না দেখে সুগা আবার তার কাছে এলো। দাঁড়িয়ে আছো কেন? ভালো লাগছে এখানে থাকতে। ঠান্ডা লাগছে না? একটু একটু, তবুও ভালো লাগছে। পা ঝুলিয়ে রেলিংয়ে উঠে বসে পড়লো। তা দেখা দেখি সুগাও পাশে বসলো। জিমিন, তুমি কি বুঝতে পারছো আমাকে নিয়ে তোমার মনে যেটা আছে সেটা শুধুমাত্র আবেগ? কদিন গেলে দেখবে আর ভালো লাগছে না। আমরা লাইফ নিয়ে খেলতে জানি না, কিন্তু লাইফ আমাদের নিয়ে খেলা করে। এই ভালো লাগে, এই খারাপ লাগে, কিন্তু চোখের সামনে বিভিন্ন দৃষ্টান্ত থাকা সত্ত্বেও তা আমাদের চোখে পড়ে না। আমরা সেটার পেছনে দৌড়াতে থাকি। তার চেয়ে ভালো নয় কি ভেবে আগে থেকে সে পথ থেকে সরে যাই? কি বোঝাতে চাইছো তুমি? আমার এই অনুভূতি কি তোমার কাছে শুধুই আবেগ মনে হচ্ছে? আর কিছু খুঁজে পাচ্ছ না তুমি আমার মাঝে? এটা কি তোমার মাথায় একটু হানা দিচ্ছে না? তোমাদের সাথে তো আরো অনেক ছেলে আছিল, তোমাদের সাথে তো আরো অনেক ছেলে ছিল, তবুও তোমার প্রতি আমার নজর পড়েছে কেন? কই, তাদের প্রতি তো আমার কোনো ফিলিংস নেই। তুমি যে একটা পাষাণ সেটা জেনেও আমি এখনো তোমাকেই চাই। এতটা হার্ট করো কেন আমাকে, বলো? আচ্ছা, আমাকে তোমার ভালোবাসতে হবে না। তোমার জীবনে অন্য কাউকে আনো, যাকে নিয়ে তুমি ভালো থাকবে। খুব তো ভালো জ্ঞান দিতে পারো অন্যকে, আর তোমার মাথায় এটা ঢুকছে না একটা মানুষ কোন পরিবেশে বসবাস করে। আজ তোমার বন্ধু বান্ধব সাথে আছে, তাই তোমার এই জীবনটা ভালো লাগছে। কদিন পর তো তারাও নিজের জীবন নিয়ে ব্যস্ত হয়ে পড়বে। কি পারবে তখন এভাবে বাঁচতে? ভেবে দেখো না, আজ এখানে তুমি যদি একা একা থাকতে, এতটা এনজয় করতে পারতে, একা একা বোরিং লাগতো না? জাহাঙ্গীরনগর ভার্সিটিতে নাকি পড়ে? প্রিন্সিপাল কেন যে এই ব্যাককলটাকে ভার্সিটি রাখছে এখনো? রাগে জিমিনের গা ঝিমঝিম করছে। অন্যদিকে তাকিয়ে সিনির রবি চোখের পানি ফেলছে। বিরক্ত লাগছে পাশে বসে থাকা স্টুপিটাকে। তার চিন্তা ধারণা সব বিরক্ত লাগছে। আর এদিকে সুগা একটু চেপে জিমিনের গা ঘেঁষে বসে পেছন দিক দিয়ে জিমিনের উপাসে রেলিংয়ে হাত রাখলো। হঠাৎ করেই সুগা গান ধরলো। তুমি আমার অনেক শখে খুঁজে পাওয়া এক প্রজাপতি নীল, আমি রংধনু রঙে সাজিয়েছি, দেখো এক আকাশে স্বপ্নি। তুমি আমার অনেক শখে খুঁজে পাওয়া এক প্রজাপতি নীল, আমি রংধনু রঙে সাজিয়েছি, দেখো এক আকাশে স্বপ্নি। তুমি এসে উড়ে বেড়াও, আমায় ভীষণ ভালো লাগাও। তুমি এসে উড়ে বেড়াও, আমায় ভীষণ ভালো লাগাও। নদী পাড়ে নীল আকাশ, দক্ষিণ হাওয়ার সূর্য ডোবা। রাইটার, সুরকার, গীতিকার সবটা আমি নিজেই। কেমন হয়েছে? জিমিন জবাব না দিয়ে শুধু মুগ্ধ দৃষ্টিতে তার মুখের দিকে তাকিয়ে আছে। সুগা মুচকি এসে নেমে পড়ল রেলিং থেকে। একটা হাত বাড়িয়ে দিল জিমিনের দিকে। জিমিন তার হাত ধরে নেমে দাঁড়ালো। তার চোখে এখনো পানি, অশ্রু কমার বদলে আরো বেশি ঝরছে। সে আচমকা সুগাকে জড়িয়ে ধরে বলল, ভালোবাসি সুগা, খুব ভালোবাসি। সুগাও তাকে বেঁধেছে বাহুডোরে। জিমিন সুগার বুকে মাথা রেখে পরম আবেশে চোখ বুজে আছে।
কিছুটা সময় অতিবাহিত হতেই সুগা বলল, রাত বেড়ে গেছে অনেক, চলো ঘুমাবে। আজকে রাতটাও তোমার বুকে মাথা রেখে ঘুমাবো। সুগা স্তব্ধ তার কথা শুনে। এই এক সমস্যা, মেয়েটাকে একটু আশকারা দিলে একেবারে মাথায় চড়ে বসে। এত বুদ্ধিমতী অথচ ন্যূনতম বোধটুকু কি তার মাঝে নেই? বিয়ের আগে একটা ছেলে আর একটা মেয়ে কিভাবে একসাথে রাত কাটাতে পারে? সুগা এই নিয়ে কিছু না বলে জিমিনকে নিয়ে ছাদ থেকে নেমে এলো। রোজদের রুমের সামনে এসে জিমিনকে যেতে বলল। প্লিজ সুগা, কাল তো চলে যাব, একটা রিকোয়েস্ট রাখো। ভেতরে যাও প্লিজ, চলো আজকে রাতটা ছাদে কাটিয়ে দেই। সুগা দরজা ঠেলে নিজেই জিমিনকে রুমের ভেতর ঠেলে দিয়ে বাইরে থেকে দরজা লক করে দিল। ভোরে সে খুলে দিয়ে গেছে। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে সবাই নাস্তা করতে এলো। সুগা জিমিনের দিকে তাকিয়ে দেখলো চোখ মুখ কেমন যেন দেখাচ্ছে। জঙ্গলে যেদিন থাপ্পড় দিয়েছিল তারপর দিন এমনটা দেখাচ্ছিল তাকে। সে কেঁদেছে কাল রাতে। জিমিন মুখ ফুলিয়ে রেখেছে, কথা বলছে না কারোর সাথে যেমন। সুগার সাথে তো একেবারেই না। অল্প খাবার খেয়ে সে উঠে পড়েছে। বাকিরা খাওয়া দাওয়া শেষ করে একটু বাইরে হাঁটার জন্য বের হলো। চা বাগান ঘুরে একটু পর ঢাকার উদ্দেশ্যে রওনা দিবে। চা বাগানে আসতেই সুগা জিমিনকে টেনে এক পাশে নিয়ে গেছে। জিমিন চুপচাপই আছে, ভালো মন্দ কিছুই জিজ্ঞেস করছে না। এমন মুখ ফুলিয়ে আছো কেন, রাতে ঘুমাওনি? জিমিন কোনো জবাব দিচ্ছে না। সুগা আবার বলল, আমি কিছু জিজ্ঞেস করেছি, কানে কথা যাচ্ছে না? ঘুমাওনি কেন রাতে? জিমিন সুগার হাত ছাড়িয়ে আবার তাদের কাছে চলে গেল। রিসোর্টে ফিরে ঢাকার উদ্দেশ্যে রওনা দিল। ট্রেনের টিকিট কেটেছে তারা। 11টায় তাদের যাত্রা শুরু হলো। ট্রেনে উঠে জিমিনের খুব আনন্দ লাগছে, কিন্তু প্রকাশ করছে না। একটা কেবিন বুক করেছে তারা। 8জন হওয়ায় কেবিন এমনিতেই ফুলফিল। রোজ জেনি একসাথে, ডংওক ও চয়ও একসাথে বসে পড়েছে। জিমিন জানালার দিকে বসেছে। তিসা আর গমিও তো একসাথে বসবে, তাহলে কি সুগা তার সাথে বসবে? সুগা যেন না বসতে পারে, তাই জিমিন লিসাকে ডেকে বলল তার পাশে বসতে। লিসা এসে বসা মাত্রই সুগা এসে বলল, এই তুই এই সিটে কি করস? তোর জামা একা একা বসে বিরহের গান গাইছে, যাও দিকে। গঙিও বিপরীত সিটে বসে হাসছে, আর লিসা জবাব দিল, এটা বললেই পারিস তুই তোর গার্লফ্রেন্ডের সাথে বসবি? জানিস যেহেতু বসলি কেন? যাচ্ছি। জিমিন কিছু বলতে পারলো না। লিসা উঠে গেল আর সুগা পাশে বসে পড়লো। জিমিন একদম জানালার পাশে গা ঘেঁষে বসে আছে। সুগাও তার দিকে চেপে বসলো। জিমিন রেগে তাকিয়ে আবার জানালা দিয়ে বাইরে তাকিয়ে আছে। সুগা তাকে বিরক্তি করতে পেরে মুচকি হাসলো। ট্রেন ছেড়ে দিয়েছে বেশ কিছুক্ষণ হলো। জিমিন একদম চুপচাপ বাইরে তাকিয়ে আছে। গলার আওয়াজ বলতে চয়ু, ডংউক আর রোজের গলায় শোনা যাচ্ছে। তারা দুষ্টুমিতে মেতে উঠেছে। জিমিনকে একদম মুড অফে দেখতে ভালো লাগছে না সুগার কাছে। তার উপর সে জিমিনের চোখে ঘুম দেখতে পাচ্ছে। একটা হাত জিমিনের পেছনে রাখলো সে। জিমিন তার স্পর্শ পেয়ে কেঁপে উঠেছে। খুব দ্রুত জানালা থেকে চোখ সরিয়ে সুগার দিকে তাকিয়েছে। সুগা তার দিকে তাকায়নি। সে অন্য হাতে মোবাইলের দিকে তাকিয়ে আছে, এমন ভাব করছে যেন কিছুই হয়নি। তাদের বিপরীত সিটে বসে থাকা লিসা আর গঙ্গের দিকে তাকিয়ে দেখলো দুজন এক হেডফোন কানে দিয়ে চোখ বন্ধ করে গান শুনছে। লিসা গঙ্গের কাঁধে মাথা রেখেছে। খুব সুখী দম্পতি মনে হচ্ছে তাদের। এদিকে তার পিঠে সুগা হাতের আঙুল নাড়াচ্ছে। জিমিনের অস্বস্তিকর লাগছে। সে হাত সরিয়ে দিতে চাইলে সুগা আরো চেপে ধরলো। জিমিন তার দিকে তাকিয়ে মৃদু সুরে বলল, হচ্ছে কি এসব, হাত সরান। কোথায় কি হচ্ছে দেখি। সুগা তাকে এক হাতে একেবারে নিজের সাথে মিশিয়ে ফেলেছে। জিমিন লজ্জা পেয়ে বলল, আশ্চর্য, এখানে সবাই আছে, দেখলে কি ভাববে? কি ভাববে? সুগা হঠাৎ এমন শুরু করেছে কেন, জিমিনের মাথায় কিছুই ঢুকছে না। উপায় না পেয়ে সে সুগার কাঁধে মুখ লুকিয়ে বিড়বিড় করে বলল, এমন করছো কেন?
এসব আলগা পিরিত দেখাতে হবে না, তুমি না দেখলেই তো হয়। এই ছেলের মাথা কি খারাপ হয়ে গেছে? জিমিন কোনোভাবেই তাকে ছাড়াতে পারছে না। সুগা জিমিনের দিকে একটু মোচড় দিয়ে বসলো, যার ফলে জিমিন কাঁধে আরো ভালো করে মাথা রাখতে পেরেছে। কিছুক্ষণ এভাবে কাঁধে মুখ লুকানো অবস্থায় জিমিন ঘুমিয়ে পড়েছে। সুগা তাকে ঘুমানোর সুযোগ করে দেওয়ার জন্য এতক্ষণ তার সাথে এমন করছিল। সিটে হেলান দিয়ে এক হাতে জিমিনকে ধরে সে বাইরে তাকিয়ে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে লাগলো। আর এদিকে জিমিন ঘুমের দেশে পাড়ি জমিয়েছে। গলা থেকে ওড়না নামিয়ে সুগা জিমিনের উপর ছড়িয়ে দিয়েছে বাতাস কম লাগার জন্য। দীর্ঘ পথ অতিক্রম করে তারা ঢাকা এসেছে। কমলাপুর রেল স্টেশনের কাছাকাছি আসতেই সুগার ডাকে জিমিনের ঘুম ভাঙল। রাতে একটু ঘুমায়নি, যার ফলে এখন সারাটা রাস্তা এভাবে ঘুমিয়েছিল সে। চোখ খুলে তাকাতে দেখে সুগা বলল, উঠো এবার, চলে এসেছি তো। কোথায় চলে এসেছি? ঢাকায়। কি, এত তাড়াতাড়ি? ডগক জোর গলা শুনে বলল। এতটা সময় জিমিনের তাড়াতাড়ি মনে হচ্ছে? তুমি টিকিট কেটে আবার সিলেট যাও। সবাই হাহা করে হাসতে লাগলো। জিমিন হাই তুলে দেখলো তার উপর তার ওড়না ছড়ানো। সে ঝটপট সোজা হয়ে ওড়না ঠিক করে নিল। বিকেল 5টার দিকে তারা কমলাপুর পৌঁছেছে। ট্রেন থেকে নেমে সুগা বলল, এখন কি এগিয়ে দিয়ে আসতে হবে? না, আমি যেতে পারবো। চোখ দেখে তো মনে হচ্ছে এখনো ঘুম কাটেনি। রাস্তায় আবার ঘুমিয়ে পড়বে না তো? তাহলে এগিয়ে দিয়ে আসো। গঙিও বলল, আরে যা যা মামা, শ্বশুর বাড়ি থেকে ঘুরে আয়। সবাই হাহা করে হাসতে লাগলো। সুগা বিরক্তি নিয়ে গঙের দিকে তাকালো। চয়ের কাছে নিজের ব্যাগ ধরিয়ে দিল। চয়ে বলল, ভালোই তো কামলা পাইছো সামারে। জিমিন চলো। সুগা জিমিনকে সাথে নিয়ে ওর বাড়ির দিকে রওনা দিল। রিকশায় বসে জিমিন জিজ্ঞেস করলো, তোমাদের হাড়ি পাতিল যে ছিল ওগুলো কোথায়? হাড়ি পাতিল নিয়ে সিলেট থেকে ঢাকায় আসবো, ওগুলা বেঁচে দিয়েছে সেখানেই। ও, আমি তো ভেবেছি জঙ্গলিরা বুঝি রেখে দিয়েছে। জিমিন হিহি করে হাসতে লাগলো। সুগা নীরব। জিমিন বাসার সামনে নেমে গেলে বলল, ওটা তোমাদের বাসা তো? ঘুমের ঘরে আবার অন্যদের বাসায় চলে যেও না। ভেতরে চলো, বাবা মায়ের সাথে দেখা করে যাও। না, তুমি যাও। আচ্ছা। জিমিন গেটের ভেতরে ঢুকে কিছুটা পথ এগিয়ে পেছনে ফিরে তাকালো। সুগা রিকশা নিয়ে এখনো গেটের সামনে আছে। জিমিন আবার ফিরে এসে বলল, কি ব্যাপার, যাচ্ছ না কেন? বাসায় আসবে? না, তুমি বাসায় যাও নাকি আবার সেদিনের মতো সাথে সাথে বেরিয়ে অন্যদিকে চলে যাও, সেটা দেখার জন্য বসে আছি। জিমি হেসে এবার এক দূরে তাদের মেইন দরজার সামনে এসে দাঁড়িয়ে কলিং বেল বাজালো। তার মা এসে দরজা খুলে দিলে সে মাকে জড়িয়ে ধরলো। তারপর মাকে সহ ঠেলে ভেতরে প্রবেশ করে মায়ের দৃষ্টির অগোচরে সুগাকে হাত নেড়ে টাটা জানিয়ে দরজা বন্ধ করলো। এবার বিশ্বাস করে সুগা নিজের বাড়ির উদ্দেশ্যে রওনা হলো। এতদিন বাইরে কাটিয়েছে, তাই বাসায় এসে মায়ের বকা শুনতে হলো। আবার জানতে পারলো বাবা কাল জাঙ্কুকের কাছে সিলেট যাবে জমি দেখার জন্য। জিমিন মনে মনে বলল, ভাগ্যিস সে আজ চলে এসেছে, না হয় বাবার সাথে কোনোভাবে দেখা হলে বাবা জেনে যেত সে মিথ্যে বলে সিলেট গিয়েছে। তোমরা কিন্তু আগের মতন আর সাপোর্ট করতেছো না। ভিডিও দেখো, দেখে চুপি চুপি চলে যাও। না দাও লাইক, না করো কমেন্ট, ভিডিও দেওয়ার আগ্রহ এতে কমে যায়। তোমরা কি চাও আবার হারিয়ে যাই? আর যদি না চাও তাহলে বেশি বেশি লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও। আর ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে। চলো তাহলে আর বেশি বকবক না করে দেখে আসি পেকু কি করে। খালামুন্নির সাথে তাদের বাসায় চলে গেল। তাদের বাসা শ্রীমঙ্গলেরই এক প্রান্তে। পরের দিন জাংকুকের বাবা এসেছেন। সকালে জাংকুক কিছু জামা কাপড় নিয়ে ইকো রিসোর্টে উঠেছে। দুপুরের দিকে বাবা সরাসরি সেখানে এসেছেন। রিসোর্টের রেস্তোরাঁয় বাবার সাথে লাঞ্চ শেষ করে বের হলো তার পছন্দের জায়গাগুলো দেখার জন্য। বাবাকে নিয়ে পাহাড়ের ধারে জলাশয়ের পাশ দিয়ে হাঁটার সময় কোনো মেয়ের খিলখিল হাসির শব্দ পেয়ে সে সামনে তাকিয়ে দেখলো
বাচ্চারা খেলছে, কিন্তু শব্দটা তাদের দিক থেকে আসেনি। জাঙ্কুক ডান পাশে তাকিয়ে দেখলো দুটো মেয়ে বসে আছে ঢালুর দিকে। দেখে চিনতে তার একটু সময় লাগেনি। তাহলে সে এখানেই বেড়াতে এসেছে। খালামণির বাসা তাহলে এখানেই আশেপাশে কোথাও। হাসিটা নিশ্চয়ই তের না, পাশের মেয়েটার। তে ঘাসের উপর বসে হেসে হেসে মেয়েটির সাথে কথা বলছে। জাঙ্কুক মুচকি হেসে আবার বাবার সাথে কথা বলতে বলতে জলাশয়ের অন্য পাশে গিয়ে বাবাকে জায়গাটা দেখাতে লাগলো। বাবা ঘুরে ঘুরে দেখলো, পছন্দ হয়েছে বোধ হয়। সেদিক থেকে আবার পেছনের দিকে আসতে নিলে তে আর মেয়েটির সামনাসামনি হয়ে গেছে। তে জাঙ্কুককে এখানে দেখে হতবাক। আর জাঙ্কুকের মুখে মুচকি হাসি। জাঙ্কুক বাবাকে উদ্দেশ্য করে বলল, বাবা, চা বাগানের ওই জমিটা দেখবে না? ওটা আরো বেশি ভালো মনে হয়েছে আমার কাছে। চলো তাহলে সেদিকেই যাই, তারপর সিদ্ধান্ত। চলো। জাঙ্কুক ইচ্ছে করে তেগে জানানোর জন্য বাবার সাথে কথা বলছিল। তেউনা মাথায় দিয়ে এক পাশে দাঁড়িয়ে এতক্ষণ জাঙ্কুককে একবার দেখছে, আবার তার বাবার দিকে তাকাচ্ছিল। মনে মনে ভয় ছিল, না জানি জাঙ্কুক তাকে ডেকে বাবার সাথে পরিচয় করিয়ে দেয়। কিন্তু সে ভয়টা বাস্তবায়িত হয়নি। জাঙ্কুক তার বাবাকে নিয়ে সামনে এগিয়ে গেছে। জাঙ্কুক একটু এগিয়ে পেছনে তাকিয়ে দেখলো তে তার দিকেই তাকিয়ে আছে। জাঙ্কুককে তাকাতে দেখে তের সাথে মেয়েটিকে নিয়ে বিপরীত পথে তাড়াতাড়ি হাঁটতে লাগলো। বাবাকে সাথে নিয়ে বেশ কিছু জায়গা ঘুরে দেখলো। এর মধ্যে বড় বড় পাহাড়গুলোর পাশে সমতল জায়গাটাই তাদের বাবা ছেলের পছন্দ হয়েছে। চারদিকে সবুজের সমারোহ। এখান থেকে শ্রীমঙ্গলের অপরূপ দৃশ্য খুব সুন্দর উপভোগ করতে পারবে। দুদিকে চা বাগান আছে, একদিকে পানবন আর একদিকে হ্রদ। এটাই পারফেক্ট মনে হচ্ছে। এদিকে প্রতিযোগীর অবস্থান নেই। বাবা 3 দিন এখানে থেকে জমিটা কিনে নিলেন। জাঙ্কুক খুব খুশি হয়েছে বাবা ছেলেটি জমি কেনায়। এবার জাঙ্কুকের কাজ শুরু। বাবাকে ট্রেনে উঠিয়ে এসে রিসোর্টে এলো। তার ল্যাপটপ আর কাপড় চোপড় নিয়ে এসে রিসোর্ট ছেড়ে তেদের বাসায় এলো। তেও আরো একদিন আগে এসেছে বাসায়। খরগোশ ছানা দুটো মামুনি সযত্নে রেখেছে। মামুনির সাথে দেখা হতেই সবিন বলল, তোমার বাবা চলে গেছেন? হ্যাঁ মামুনি, আজ সকালে ট্রেন পর্যন্ত এগিয়ে দিয়ে এলাম। ও আচ্ছা, বিয়ের কথা বলতে পেরেছো কিছু? না মামুনি, চেষ্টা করেছি, কিন্তু বলার সুযোগ পাইনি। নিজেই বিব্রত বোধ করেছি। ঘরে যাও, আমি খাবার নিয়ে আসছি। না মামুনি, নাস্তা করেছি আমি। তে কবে ফিরবে? এসে পড়েছে গতকাল, এখন চা বাগানে আছে। ও আচ্ছা। তে চা বাগান থেকে ফিরে এসে দেখলো জাঙ্কুক গোসল করছে বাথরুমে। হাতে রাখা কাপড় চোপড় সে আলমারিতে গুছিয়ে রাখলো। হঠাৎ চোখ পড়লো টেবিলে রাখা জাঙ্কুকের ফোনের উপর। সেদিন একটা চমৎকার দৃশ্য তার চোখে পড়েছিল, কিন্তু ভালো করে দেখতে পারেনি। আজ সুযোগ আছে দেখার। সে ফোনটা হাতে নিয়ে স্ক্রিন চালালো, কিন্তু সেই দৃশ্যটা পেল না। ওয়ালপেপারেই তো ছিল। তে টাচ করে স্ক্রিন লক খুললো। এবার সেটা ভেসে উঠেছে। এটা তো সেই দৃশ্য যেদিন তারা পাহাড়ে দাঁড়িয়ে সূর্যাস্ত দেখতেছিল। খুব চমৎকার একটা মুহূর্ত ছিল। ছবিটা সূর্য সহ তাদের এক পাশ থেকে তোলা হয়েছে। জাঙ্কুক তাকে পেছন থেকে জড়িয়ে ধরে কাঁধে থুতনি রেখে দাঁড়িয়ে আছে। দুজনেই সূর্যাস্ত দেখছে। আচ্ছা অন্ধকারে আগমনীরা সূর্য সহ তাদের ছবি দেখে তের মাঝে সেই অনুভূতিটা হানা দিল। খুব গভীরভাবে অনুভব করতে পেরেছিল মুহূর্তটা। অজান্তেই তের মুখে হাসি ফুটে উঠল। জাঙ্কুক ঘরে এসে ছবি দেখে তাকে হাসতে দেখে বলল, মুহূর্তটা আরেকবার উপভোগ করলে কেমন হইতে? হঠাৎ জাঙ্কুকের কণ্ঠ শুনতে পেয়ে চমকে দ্রুত ফোন রেখে দিল তে। জাঙ্কুক মুখে হাসি ফুটিয়ে বলল, আমার সবকিছুই তোমার, যখন ইচ্ছে ব্যবহার করতে পারো। কোনো প্রয়োজন নেই আমার। প্রয়োজন হলেই নেবে। আকাশে ভাসমান মেঘ ছুঁয়েছ কখনো? না। আমার ইচ্ছে আছে তোমাকে নিয়ে মেঘের দেশে ঘুরে আসার। আমার কোনো ইচ্ছে নেই। তুমি একদম নিরামিষ, কখনো নিজের ইচ্ছে প্রকাশ করো না, এমনকি অন্যের ইচ্ছাতেও বাধা দাও। ইচ্ছে তুমি রাখতে নেই। যখন যা ইচ্ছে হবে, ভাবার মতো হলে 2-3 বার ভেবে ঝটপট পূরণ করে ফেলবে। তা না হলে কোনো কিছুতেই এক্সপিরিয়েন্স আসবে না।
শুধু বই পড়ে জ্ঞানী হওয়া যায় না, প্রকৃতির মুখোমুখি হতে হয়। জীবন অতি ক্ষুদ্র, সময়টাকে অবহেলা করে কাটানো সবচেয়ে বড় বোকামি। অবহেলা না করে উপভোগ করতে শেখো, বোরিং জিনিসটা চিরতরে মুছে যাবে। জাঙ্কুকের কথাগুলো প্রকটভাবে মুগ্ধ করে দেখে এই মানুষটা এত কথা জানে কিভাবে, এত সুন্দরভাবে গুছিয়ে কথা বলে কিভাবে। এইসব অদ্ভুত অনুভূতি মিশ্রিত কথা শুনলে যে কেউ প্রেমে পড়ে যাবে। সেও কি প্রেমে পড়ে গেছে? জাঙ্কুককে তো শুরু থেকেই তার ভালো লাগে, ইচ্ছে করে দূরে সরিয়ে দিতে চাইছে না, নিজেকে কারো মায়া জড়াতে পারবে না সে। মায়া তো খারাপ জিনিস, বিশ্বাস ভেঙে দেয়। কাউকে এতটা বিশ্বাস করবে না সে। পরক্ষণে তে ঘর থেকে বেরিয়ে গেল। বিকেলে বাচ্চারা ছুটে এসেছে খরগোশদের সাথে খেলা করতে। উঠোনে ছেড়ে দৌড়াদৌড়ি করে আধমোড়া বানিয়ে ফেলেছে ছানা দুটোকে। তে ধমকে তাদের বাসায় পাঠিয়েছে। বেশ কিছুক্ষণ সেবা করেছে ছানা দুটোর। অনেক ভালো লাগে খরগোশ ছানাদের। প্রতিদিন সে তাদের গোসল, খাওয়া দাওয়া, যত্ন নিচ্ছে। তার অনুপস্থিতিতে মামুনি করে তাদের সেবা। সন্ধ্যা থেকে জাঙ্কুক ল্যাপটপ নিয়ে বসেছে। জমি কেনার কাজ তো শেষ। সে গত দুদিন থেকে লেগে পড়েছিল রিসোর্টের নকশার কাজে। এটা শুধু একটা রিসোর্টই হবে না, এটা তাদের বসবাসযোগ্য একটা বাড়িও হবে। তে এসে রাতের খাবার দিয়ে গেল। ভাতের প্লেট রেখে তরকারির বাটি নিয়ে এসে দেখলো জাঙ্কুক খুব মনোযোগ দিয়ে কাজ করছে। খাবার এনেছে তা দেখেও নেই। সংকেত দেওয়ার জন্য তে বলল, খাবার খেয়ে নিন, ঠান্ডা হয়ে যাচ্ছে। জাঙ্কুক ল্যাপটপে তাকিয়েই বলল, তুমি খেয়েছো? না, খাবো। বসো তাহলে একসাথে খাই। না, এখানে আপনার খাবার এনেছি, খেয়ে নিন। একজনের খাবারই দুজন ভাগ করে খাবো। তে আর এক মুহূর্ত দাঁড়িয়ে না থেকে দ্রুত বেরিয়ে গেল। জাঙ্কুক ল্যাপটপে তাকিয়ে মুচকি হাসলো। দেখে ঘুমানোর জন্য এসেও দেখলো জাঙ্কুক কাজ করছে। খাবার যেভাবে রেখে গেছে এখনো সেভাবেই আছে। আপনি খাননি কেন এখনো? তুমি তো আমার সাথে খেলে না, তাই। এখন কি খাবেন না? তুমি কি বলো, খাবো নাকি খাবো না? খাওয়ার জন্য কি দিয়ে যায়নি? ল্যাপটপে তাকিয়ে মুচকি হেসে জবাব দিল জাঙ্কুক, কাজটা শেষ করে তারপর খাবো। তে গিয়ে চেয়ারে বসলো, সে ঘুমাবে। এদিকে জাঙ্কুককে খাট থেকে নামতেও বলতে পারছে না। 5-10 মিনিটের মতো বসে থেকে সে মাদুর বিছাতে লাগলো। জাঙ্কুক ল্যাপটপ রেখে খাট থেকে নামতে নামতে বলল, মেঝেতে বিছানা করছো কেন? কতক্ষণ টিকবে সেটা? খাট আপনি একা দখল করে নিলে ঘুমাবো কিভাবে? এত তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ো কেন তোমরা? আমরা তো ঘুমাতে ঘুমাতে 11টা-12টা বেজে যায়। তে কোনো জবাব দিল না। জাঙ্কুক হাত ধুয়ে খাওয়া শুরু করলো। তে মাদুর তুলে বিছানার এক পাশে এসে শুয়ে পড়লো। জাঙ্কুক খাওয়া শেষ করে প্লেটগুলো টেবিলের এক পাশে রেখে রুমে একটু হাঁটাহাঁটি করলো। তে উঠে বাইরে গেল, সাথে প্লেটও রেখে এলো। আবার এসে শুতেই জাঙ্কুক এসে পাশের হাতে মাথা ভর দিয়ে শুয়ে পড়লো। তে বিপরীতমুখী ঘুরে থাকায় জাঙ্কুক তার দিকে ঘোরাতে চেষ্টা করলো। এরপর দুবার চেষ্টা করার পরও তে মানছে না, তাই সে নিজের অর্ধেক ভার ছেড়ে দিয়ে তার উপরে উঠে পড়লো। দু হাতে তের 2 হাত আটকে ধরলো। তে ভয়ার্ত চোখে তাকালো তার দিকে। এত দেমাক কেন তোমার? এইটুকু শরীরে এত জেদ কেন? আমাকে কি একটুও ভালো লাগে না? কেন মানতে পারছো না আমাকে? সবাই কি তোমার বাবার মতো? তে তার বাবার কথা শুনে বড় বড় চোখ করে তাকালো জাঙ্কুকের দিকে। সে তার বাবা সম্পর্কে জানে কিভাবে? মামুনি কি বলে দিয়েছে? জাঙ্কুক আবার বলল, তে তুমি যে জেদ নিয়ে আছো সেটা বোকামি ছাড়া কিছুই না। তোমার বাবার জন্য তুমি সবাইকে অবহেলা করেছো। পাপ যদি একজন করে তার শাস্তি সবাই কেন পাবে? তে কে বলেছে আমার বাবার কথা? আমার কোনো বাবা নেই। আমি আর আমার মামুনি আমাদের পৃথিবী। বাবা ছাড়া তো আর তুমি পৃথিবীতে আসোনি। আর একটা কথা বলবেন না, ছাড়ুন আমাকে। শুনতে হবে তোমাকে, মানতে হবে বাস্তবতাকে। এভাবে জীবন চলে না। একজন প্রতারণা করেছে বলে সবাই প্রতারক না। তে সবাইকে তোমার বাবার মতো মনে করো কেন? আশেপাশে তাকিয়ে দেখো, তাদের সংসার কি দেখছে না? তারা কি সুখে নেই? তোমার বাবা বিশ্বাস নিয়ে খেলা করেছে, তাই বলে তুমি সকল পুরুষ জাতিকে নিন্দা করবে?
আমরা নতুন সম্পর্কের বন্ধনে জড়িয়েছি তে এটা মানতে পারছো না কেন? শুধুমাত্র সেই মানুষটার কারণে, একজনের কারণে তুমি নিজের জীবনটাকে অবহেলা করে যাবে? আমাকে দূরে ঠেলে দিচ্ছ শুধু সেই লোকটার কারণে? তোমার চেয়ে নিশ্চয়ই বেশি কষ্ট পেয়েছে মামুনি। কোথায়? তিনি তো এমন না। তিনি তো ঠিকই স্বাভাবিক জীবনযাপন করতে চাচ্ছে, শুধুমাত্র তোমার জন্য সেটা পারছে না। উনি বুঝ দিলে তুমি মাথায় নাও না। তে আমাদের চেয়ে সবসময় বেশি বুঝে বাবা মা। আমরা কাজ করি জেদ আর আবেগ নিয়ে, কিন্তু বাবা মা কাজ করে সব দিক বিবেচনা করে। মামনি তো তোমার জন্যই বেঁচে আছে, তোমাকে আগলে রেখে দিন কাটাচ্ছে। সেখানে তুমি যদি মামনির পরামর্শ গ্রহণ করতে না পারো, তাহলে কেমন মেয়ে হলে তুমি? মামনিও চায় আমাদের সম্পর্ক অটুট থাকুক। আমি চাই না। শুনতে পেরেছেন? আমি চাই না। মানবো না কখনো আপনাকে। আগেও বলেছি, এখনো বলছি। কিসের আশায় পড়ে আছেন এখানে? চলে যাচ্ছেন না কেন? কিসের আশায় পড়ে আছেন? জানো না তুমি কিসের আশায় পড়ে আছি? ও হ্যাঁ, আমি আপনার ওয়াইফ। আমার উপর পুরুষত্ব ফলাবেন, তারপরে না যাবেন? আমার দেহটা ভোগ করার জন্যই তো পড়ে আছেন, তাই না? জাঙ্কুক স্তব্ধ হয়ে গেছে। এত চেষ্টার পরও এই ফলাফল? সে কি এতটাই অবুঝ? এটা কি বললো তে? সে কি ভালোবাসার মর্ম বুঝে না? জাঙ্কুকের মধ্যে কি সে ভালোবাসার কোনো দিক দেখেনি? জাঙ্কুকের চোখ লাল হয়ে আসছে। বুকের ভেতর আঘাত হেনেছে তের কথা। হাতের বাঁধন হালকা হয়ে গেছে। তে একটা হাত ছুটিয়ে তার গায়ের ওনা সরিয়ে দিল। চোখে পানি নিয়ে জেদি কণ্ঠে বলল, নিন, আমি প্রস্তুত। নিজের তৃপ্তি মিটিয়ে আমাকে মুক্ত করে চলে যান। জাঙ্কুকের পুরো শরীর রাগে কাঁপছে। তাকে নিয়ে এমন কিছু ভাবলো কিভাবে সে? এত ভালোবেসেছে তাকে, আর এই তার পরিণয়। জাঙ্কুক এক হাত তের মুখ চেপে ধরে গলার নিচে বাম পাশে খুব জোরে একটা কামড় বসিয়ে দিল। তে চিৎকার দিতে পারছে না মুখ চেপে রাখায়, শুধু অশ্রু ঝরছে আর যন্ত্রণায় ছটফট করছে। জাঙ্কুক কামড় ছেড়ে দিলে তে দেখলো জাঙ্কুকের চোখে পানি টলমল করছে, মুখে রক্ত লেগে আছে। জাঙ্কুক মুখ ছেড়ে দিয়ে বুকের বাম পাশে আঙ্গুল দিয়ে ইশারা করে বলতে লাগলো, তোর দেহ ভোগ করতে নয়, এখানে যে ছোট হৃদয়টা আছে না, ওইটা দখল করার জন্য পড়ে আছি। সেখানে একটু জায়গা পাওয়ার জন্যই সেই প্রথম থেকেই তোর পিছু পিছু ঘুরে বেড়াচ্ছি। এত দেমাক কিসের তোর? এতটাই নিচু মনে হয় আমাকে? ভালোবাসা বুঝলি না, আফসোস করবি জীবনে, খুব আফসোস করবি দেখিনিস। আমি চলে গেলেই তো খুব খুশি, তাই না? যা, তোর খুশিতেই আমার খুশি। চলে যাব আমি। জাঙ্কুক তার উপর থেকে উঠে পড়লো। চোখের পানি মুছতে মুছতে বেরিয়ে গেল ঘর থেকে। তে দ্রুত উঠে বসলো। দাঁতের আঘাত যে খুব বিষাক্ত, ব্যথা করছে খুব, রক্ত ঝরছে প্রচুর। তে তার উনা হাতে নিয়ে এক কোণা দিয়ে বুকে চেপে রাখলো। ইচ্ছে করছে চিৎকার করে কান্না করতে, কিন্তু পারছে না। সহ্য হচ্ছে না এই ব্যথা। জগ থেকে পানি নিয়ে উনার এক পাশ ভিজিয়ে ক্ষত জায়গায় চেপে ধরে রাখলো। বেশ কিছুক্ষণ কাটার পর তে দরজার দিকে তাকিয়ে আছে। এ সময় কোথায় চলে গেল জাঙ্কুক? এসব না বললেও পারত সে। জাঙ্কুকের কথাগুলো তার কানে বেজে চলেছে। সে নিজেও তো জানে জাঙ্কুক তাকে কতটা ভালোবাসে। জাঙ্কুকের হাত থেকে বাঁচার জন্য খালামণির বাসায় গেলেও সেখানে সে জাঙ্কুককে মিস করেছে। ঘুমাতে গিয়ে জাঙ্কুকের অভাব বুঝতে পেরেছে। জাঙ্কুককে নিয়ে তার মনে যে অন্যরকম অনুভূতি সৃষ্টি হয়েছে, সেটা অনেক আগেই বুঝতে পেরেছে সে। তাহলে এভাবে কষ্ট দিল কেন আজ? ঠিকই তো, তাকে ভোগ করার হলে আরো আগেই সে তা করতে পারত। এমন অনেক সুযোগ ছিল তার। কি বলতে কি বলে ফেলেছে তা ভাবতেই তের খুব কষ্ট হচ্ছে। জাঙ্কুককে কেন অবহেলা করছে? তার তো কোনো দোষ নেই। যে মানুষটা তাকে প্রতিনিয়ত ভিন্ন জগতের জানান দিচ্ছে, তাকে সে কিভাবে কষ্ট দিতে পারলো? এমন একটা মানুষকে কষ্ট দিয়ে এখন নিজেকে খুব অপরাধী মনে হচ্ছে তের। সে তো তার স্বামী, এটা একদম ঠিক হয়নি। ক্ষমা চাইতে হবে তার কাছে। কোথায় গেছে এখন? কোথায় খুঁজতে যাবে তাকে? আবার এদিকে কামড়ের যন্ত্রণা। কোনো কিছু ভেবে না পেয়ে দরজা চাপিয়ে ঘরে চোখের পাতা বুজে শুয়ে আছে জাঙ্কুকের অপেক্ষায়, আর বালিশ ভিজিয়ে দিচ্ছে নোনা জলে। কেমন হয়েছে জানাতে ভুলো না।